হিন্দি, হিন্দু, হিন্দুস্তান নীতি, এটা একটা ফেসিবাদী নীতি, এটা চণ্ডনীতি, এটা হচ্ছে গিয়ে হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কর নীতি। যারা কারোর গণতন্ত্রের অধিকারকে যারা মেনে নেয় না তাদের নীতি, সেই নীতিটা এইখানে আসামেও চলছে। সর্বনাশ হয়েছে আমাদের তথাকথিত দেশভাগের সময়ে, যে দেশভাগ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটা মিথ্যা দ্বিজাতি তত্ত্বের উপর ভর করে, হিন্দু মুসলমানে ভাগ করে, এবং সেই যে বিষক্রিয়া আমাদের ঢুকিয়ে দিয়েছিল, আজও আমরা সেটা আমরাই মান্যতা দিচ্ছি। আমরা যদি মান্যতা না দিতাম, আমরা যদি রুখে দাঁড়াতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হয় না। সে আসামেই বলো, পশ্চিমবঙ্গের কথা যদি বলো, তাহলে পশ্চিমবঙ্গেও কি খুব ভালো আছে? নানা রকমভাবে আমাদের বিভাজিত করা হচ্ছে, আমাদের হিন্দু মুসলমানের বিভাজিত করা হচ্ছে, এবং এরপরে বিভাজনের কি শেষ আছে? বিভাজনের তো আরম্ভ আছে। তারপরে বলবে যে তুমি বাবু কাছাড় জেলার, তুমি করিমগঞ্জ জেলার, তুমি হাইলাকান্দি জেলার, কিংবা তুমি পশ্চিমবাংলার অমুক জেলার, পশ্চিমবাংলার তমুক জেলার, কি বাংলাদেশের অমুক জেলার, কি বাংলাদেশের তমুক জেলার, অর্থাৎ তুমি আলাদা। এটা বড় ভয়ঙ্কর কথা। তুমি কি তামিল ভাষী যারা, তেলেগু ভাষী যারা, মালয়ালি ভাষী যারা, তাদের সঙ্গে এরকম কথা বলো? আর যে বাঙালির কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান হয় না। দুর্ভাগ্যের কথা যে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, তুমি পশ্চিমবাংলার কথা যেহেতু বিশেষ করে বলছো, সেটা রাজনৈতিক সমাজের দ্বারা এমনভাবে আগ্রাসনের মধ্যে পড়েছে, তার পৌর সমাজ বলে কিছু নেই, অথচ পৌর সমাজই সবসময়কে নেতৃত্ব দেয়। কখনো ভেবে দেখেছো এই কথাটা, যে আজকে পৌর সমাজটা নিশ্চিহ্ন হয়ে গেছে বলেই পৌর সমাজ থেকে সমাজের অভিভাবকরা বেরিয়ে আসছে না? তাই রাজনৈতিক সমাজ যাদের হাতে, সব পরে দালাল, শয়তান, কুচক্রী, চোর, ডাকাত, শব্দগুলো আমি খুব বাজেভাবে বলছি আমি জানি, কিন্তু এদের হাতে, বা চোর ডাকাতের মাসতুতো ভাই বলতে পারে, তাদের হাতে। এবং ফলে যে পৌর সমাজ তাদের পথ দেখাতে পারত, তাদের নিয়ন্ত্রণ করতে পারত, সেই পৌর সমাজের অস্তিত্বহীনতায় রাজনৈতিক সমাজের গ্রাসে পড়ে গেছে। আমরা এসেছি শিলচর, আসামের শিলচরে তপোধীর ভট্টাচার্যের বাড়িতে। তপোধীর ভট্টাচার্যকে আপনারা সকলে চেনেন। আসাম ইউনিভার্সিটির তিনি উপাচার্য ছিলেন। তবে শুধু আসাম ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন এই জন্যই তপোধীর ভট্টাচার্য বিখ্যাত। লেখক, সাহিত্যিক, বাগ্মী ছাড়াও এনআরসির যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকাতে তপোধীর ভট্টাচার্যের নাম ছিল না। খসড়া তালিকা, এনআরসির যে খসড়া তালিকা, সেখানে তপোধীর ভট্টাচার্যের নাম ছিল না থাকার পর গোটা আসাম, পশ্চিমবঙ্গ সহ দেশে একটা হইচই পড়ে যায় যে আসাম ইউনিভার্সিটির উপাচার্যের নাম নেই, একজন আসামের বিখ্যাত লেখক, বাঙালি লেখক, তার নাম নেই, যার বাবা স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তার পরিবারের যিনি স্বনামধন্য সন্তান, তার নাম নেই। এই এনআরসি নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। চূড়ান্ত তালিকায় অবশ্য তপোধীর ভট্টাচার্যের নাম এসেছে। আমরা তপোধীর ভট্টাচার্যের কাছে সরাসরি জানতে চাইব যে আপনার নাম না থাকা এবং পরবর্তীকালে আন্দোলনের চাপে, সমালোচনার চাপে নাম আসে, কীভাবে দেখছেন? দেখছি খুব একটা বিচিত্র অভিব্যক্তি দিতে পারি, এবং বিভিন্ন জায়গায় এ ধরনের প্রশ্নের উত্তরে আমাকে নানা কিছু বলতেও হয়েছে। তবে একটা আমি একটু অন্যভাবে আজকে কথাটা বলি, উত্তরটা দিই, যে ইতিহাসের আগে একটা প্রাক ইতিহাসের কথা আজকাল পণ্ডিতরা বলে থাকে, ইংরেজিতে প্রি হিস্ট্রি। তারও একটা প্রি হিস্ট্রি কিন্তু আছে। কারণ আসাম নামে যে রাজ্যে আমরা বাধ্যতামূলক বাসিন্দা, আমরা বিশেষ করে এই বরাক উপত্যকার বাঙালিরা, আমাদের কিন্তু আসামের বাসিন্দা হওয়ার কোনো কথা ছিল না। সেটা অনেক কথা, ও সময় পেলে সেই ইতিহাসটা বলবো। সংক্ষেপে বলি, 1874 সালে ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে যে তিনটে তখনকার জেলা, আজকে অবশ্য পাল্টে গেছে, সেটাকে বাংলা থেকে সরিয়ে দিয়ে আসামের সঙ্গে জুড়ে দিয়েছিল। তাদের অজুহাত ছিল রাজস্ব কম, তাই জুড়ে দেওয়া হবে। এর মধ্যে একটা ছিল সেই পুরনো কাছাড়, এখন অবশ্য এটা তিনটে জেলায় ভাগ করা আছে, সিলহেট,
যে তখনও ছিল সেটা অবিভক্ত সিলেট। সিলেটের এখন 4টে জেলা, সিলেট এখন বিভাগ, এবং রংপুর বিভাগের উত্তর দিকে যে গোয়ালপাড়া তখন ছিল সাব ডিভিশন, সেটা আসামের সঙ্গে জুড়ে যাকে আমি বলছিলাম এটা প্রি হিস্ট্রি। এই প্রি হিস্ট্রিটা হয়তো 1874 থেকে শুরু হয়। তারপর 1905-এ বঙ্গভঙ্গ, 1911-তে বঙ্গভঙ্গ রদ। মজা হচ্ছে যখন গোটা ভারতবর্ষই জানে, বাঙালি মাত্রই জানে যে কী হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন সামনে 1905-এ। কিন্তু যখন বঙ্গভঙ্গ রদ হলো, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এটা আমি অনেক জায়গায় লিখি আজকাল, করিও, যে তখন গরিব আত্মীয়ের প্রতি ধনী বাড়ির, জমিদার বাড়ির যেমন কোনো মনোযোগ থাকে না, ঠিক এমনি আমাদের এই অখণ্ড অবিভাজ্য বাঙালি জাতির যে অংশটা পশ্চিমবঙ্গবাসী, আরও স্পষ্ট করে বললে কলকাতাবাসী, তাদের মধ্য থেকেই তো সব আন্দোলন হয়েছিল। তারা কিন্তু তাদের গরিব আত্মীয়দের কথা মনে করেননি। যারা 1874 সালে, যেটাকে আমি বলি নিঃশব্দ বঙ্গভঙ্গ, আমরা সবাই 1905, 1911 বঙ্গভঙ্গ হওয়া বা তার রদ হওয়ার কথা জানি। 1874 সালে যে সর্বনাশ, যেটা সর্বনাশের ফল আমরা এখনও পোয়াচ্ছি, এটা জানি। সুতরাং এখান থেকে আমার প্রি হিস্ট্রি শুরু। কিন্তু আমার ব্যক্তিগত একটা প্রি হিস্ট্রি আছে বা প্রাক ইতিহাস আছে। সেটা হচ্ছে 1984 সালে বা 85 সালও হতে পারে। এই সময়ে একবার খুব তোড়জোড় করেছিল অসমীয়া প্রভুত্ববাদ, যে সেখানে নতুন করে একটা তালিকা হবে। তখন আমার মেজ ভাই যে কাজ করতো ইয়েতে, ব্যাংকে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে ম্যানেজার হয়েছে, তো আমাদের দুজনের নামও বাদ যায়। এবং সেই সময়ে যে তীব্র আঘাত লেগেছিল, সেই আঘাতটা তখন এটা তো কল্পনা করতে পারিনি, অনেক কত বছর আগে ভাবতো। তো সেই সময়ে আমি কিছু কবিতা লিখেছিলাম। একটা কবিতা খুব বিভিন্ন জায়গায় এটা প্রচারিত হয়েছে, অনেকে আবৃত্তিও করতো। ডেডলাইন আসাম 1983, 85 নয়, 1983-তে সেটা হয়েছিল। তো আমি এখানে একা না, আমি আমার কথা বলছি বটে, আমি এখানে একটা প্রতিনিধি মাত্র। আরও অনেক মানুষের যাদের মাতৃভাষা বাংলা এবং যারা দুর্ভাগ্যজনকভাবে বাধ্যতামূলকভাবে আসামের বাসিন্দা, এবং সেই অপরাধে বাংলা ভাষার কথা বলে এই অপরাধে, এবং আরেকটা বড় অপরাধ হচ্ছে বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে থাকে যে কোনো মূল্যে, সেই অপরাধে যে তাদের ওইভাবে পাঁচের বাদ করে দেওয়ার একটা চক্রান্ত আগেও ছিল, এখন একটা চরম আকারে ধারণ করেছে, কিন্তু সেই পর্যায়ে ঘুরে আসছে। আমার প্রতিক্রিয়া এটাই, যদি একেবারে সংক্ষেপে সারমর্ম করে বলি, যে এই দেশ কি আমরা চেয়েছিলাম, এই দেশ কি আমার। আপনার নামটা বাদ দেওয়া তো চক্রান্ত, এটা একা আমার ইয়ে না, আমি শুধু একা বাদ করিনি, আমার পুরো পরিবারের একজনও তখন সেই খসড়া তালিকায় ছিল না। পরে অবশ্য সবার নামই ফিরে এসছে। আবেদন করেছিলেন না এমনি এমনি ফিরে এসছে এমনিতে, আবেদন করিনি। আবেদন না করে পরবর্তীকালে চূড়ান্ত তালিকায় এলো কীভাবে তা আমি জানি না। সেটা যারা এটা করেছেন, বাদ দিয়েছেন কিংবা পরে এনেছেন, সেটা তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। সেইটি এটা নিয়ে তো একটা হাক ডাক হয়েছিল চারদিকে, শুধু আমার জন্য না, আমার পরিবার, যে পরিবার স্বাধীনতা সংগ্রামী পরিবার, যে পরিবার থেকে একজন 62 সালে আসাম বিধানসভা এমএলএও হয়েছিল আমার বাবা তারাপদ ভট্টাচার্য, তো সেটা একটা তো বলার মতো গল্প তো বটে। আপনার পূর্ব প্রজন্ম অর্থাৎ পূর্ববর্তী বংশধরেরা সিলেটে থাকতেন এবং সেখানে স্বাধীনতা সংগ্রামে একটা বড় ভূমিকাও রেখেছিলেন আপনার বাবা। আমার বাবা 10 বছর বয়সে প্রথম ব্রিটিশের জেলে যান। তিনি ওই তখন যেটা আমাদের জাতীয় পতাকা ছিল, সেটা একটু পাল্টে গেছে এখন, যাই হোক, সেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন 10 বছর বয়সে। 3 মাসের তার কারাদণ্ড হয়েছিল সেই থেকে। সুতরাং আমার বাবা সেই বয়স থেকে জড়িয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। সে আমার বাবার কথা বলতে গেলে তো মহাভারত, সে এক দীর্ঘ ইতিহাস। সিলেট থেকে তাহলে কবে হলো? ভাই এই কথাটা স্পষ্ট করে বলি, সিলেট থেকে আমাদের কেউ তাড়িয়ে দেয়নি।
যেটা অনেকের গল্প। এই গল্প আমার নয়, কারণ আমার বাবা 44 সালে না 43 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং 43 সাল অন্য কারণেও কুখ্যাত, বাংলার 50-এর মন্বন্তর, তো সেই সময়ে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়েছিলেন এবং নানা ধরনের রাজনৈতিক কাজকর্মে জড়িত ছিলেন তিনি। কিন্তু পরে ওই ছেলেবেলাতেই আমার ঠাকুরমা, তাকে পড়াশোনা হচ্ছে না দেখে ছেলে উচ্ছন্নে যাবে, 10 বছর বয়সে জেলে চলে যাচ্ছে, সেই জন্যে আর তার একমাত্র পুত্র সন্তান আমার ঠাকুরমা, তো তিনি তাকে শিলচরে পাঠিয়ে দিয়েছিলেন। এইখানে বিসি গুপ্তের বাড়িতে, বিখ্যাত বিসি গুপ্ত, আমার বাড়ি থেকে বেশি দূর না, নদীর তীরে, সেইখানে তিনি থেকে পড়াশোনা করেন একেবারে আইএ পর্যন্ত। যে স্কুলে আমি, আমার 3 ভাই, আমরা ছাত্র, আমি বাবাও ছাত্র ছিলেন, পরে শিক্ষক হয়েছেন, সেই কাছার স্কুলের আমরা ছাত্র। তো সেখান থেকে তার হয়, তারপর আইএ পর্যন্ত পড়েন। পড়ার পরে যেহেতু তিনি 1937 সালে যে 4 জন শিলচরে, তখন তিনি এসএফ করতেন, তখন নিয়ম অনুযায়ী একটা ইয়ের মধ্য দিয়ে আসতে হয়, তো ছাত্র আন্দোলনের সঙ্গে তাকে তিনি জড়িত হয়েছিলেন এবং এইটাই তাকে পার্টি সদস্য পদ এনে দেয়, অবিভক্ত কমিউনিস্ট পার্টি। তো সেই সময় পার্টিই তাকে বলে যে, যখন তিনি এইখানে ঘুরছেন নানাভাবে, শিলচরেও জেলে গেছেন 3 বার ওই সময়ে, কিন্তু তারপরে তাকে বলা হয় যে তুমি এখন জেল থেকে বেরোনোর পরে তুমি চলে যাও ইয়েতে, সিলেটের হবিগঞ্জে। হবিগঞ্জ তখন সাব ডিভিশন, এখন আলাদা জেলা। তো সেইখানে কাজ করতে, সেইখানে কাজ করতে গিয়ে তিনি ব্রিটিশের রোষে পড়েন এবং ব্রিটিশ তাকে সিলেট জেলা থেকে বহিষ্কার করে। আর মনে রাখতে হবে, সিলেট জেলা কিন্তু তখন আজকের যেটা বদরপুর জংশন, বিখ্যাত জংশন আমাদের এই বরাক উপত্যকায়, সেই রেল জংশন, সেই রেল জংশন পর্যন্ত ছিল সেই তখনকার করিমগঞ্জ সাব ডিভিশন। তো তিনি করিমগঞ্জেও থাকতে পারতেন না, শিলচর চলে এলেন। তিনি শিলচর চলে এলেন, তাই আমাদের জন্ম শিলচরে। এইখানেই দেশ বিভাগ হলো, এটাকে স্বাধীনতা বলতে এখন আমার একটু বাধে, আমি বলি দেশ ভাগ হলো। এবং এইখানে আমার মা, তিনি হবিগঞ্জের মেয়ে, তো তিনি বিয়ের আগে ডিব্রুগড় বলে একটা জায়গা আছে, বিখ্যাত জায়গা আসামের, ব্রহ্মপুত্রের পাড়ে, প্রায় চীনের সীমান্তের কাছাকাছি, সেখানে তিনি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে তিনি শিক্ষকতা করতে শুরু করেন। সেইখান থেকে এটা গভর্নমেন্ট স্কুল, তো তাকে শিলচরে ট্রান্সফার করে দেয়। না হলে আমি শিলচরে জন্ম হতো না, বাবা আমার হয়তো সিলেটের লোক হতাম। তো তোমাদের এখন মানে বাঙালিরা আসাম নিয়ে আলোচনা করতে গেলে একটা তো সমস্যা না, একাধিক সমস্যা, একাধিক আলোচনা, একাধিক ইতিহাসও উঠে আসে। একদিকে বাঙালির ভিতরে বাঙালি, তারপরে আবার জেলা ভিত্তিক বাঙালি, তারপরে হিন্দু মুসলিমের বাঙালি, নানা কিছু। আবার সেই প্রসঙ্গের বাইরে আমি আপনার কাছে জানতে চাইছি যে আজকের এখন আসামের মানুষ, বিশেষত আসামের বাঙালিরা জানছে, আসামের বাঙালিরা কি খুব ভালো আছে? এটার জন্য কি কোনো প্রশ্নের প্রয়োজন আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি ভালো আছি কি মন্দ আছি, এটা তো আমাকে আগে বুঝতে হবে। আর আমাকে যদি এসে কেউ অপমান করে এবং মারধর করে, এবং আমি যদি আমার কাছে যদি আমি বৈষ্ণবের অবতার, বৈষ্ণবদের আমি খুবই শ্রদ্ধা করি, তাদের আমি কটাক্ষ করছি না, কিন্তু বৈষ্ণব ধর্মের একজন অবতার হয়ে সে যদি বলে যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, সেটা একটা ধরন হতে পারে, সেই ধরন কিন্তু আমার নয়। কথা হচ্ছে, বা আরও কারোরই হওয়া উচিত না। কথা হচ্ছে, আমরা মোটেই ভালো নই রে ভাই। আমাদের যদি এখন আসামে থাকতে হয়, আসামের যারা শাসনকর্তা তারা স্পষ্টভাবে হুঙ্কার দিয়ে বলছেন, কোনো লুকোছাপা নেই, প্রকাশ্যে বলছেন, তাদের বিভিন্ন রকম বৈদ্যুতিক গণমাধ্যমে বলছেন, আমাদের কাগজের মাধ্যমগুলো যেহেতু খুব প্রসঙ্গত, আমি কাউকে আবার বলছি, কাউকে কটাক্ষ করছি না, আই এম অনলি স্পিকিং দ্য ট্রুথ। তো মর্মান্তিক সত্য, শুনতে ভালো লাগে না, বলতেও আমার ভালো লাগছে না। তারা এটা নিয়ে হয়তো খবর করেন, ওই খবর করাটাই তো যথেষ্ট না। এটার ভেতরে যে জ্বালা আছে, যে যন্ত্রণা আছে, যে অপমান আছে, যে দহন আছে, যে লাঞ্ছনা আছে, সেটাও তো প্রকাশ পাওয়া উচিত। তাহলে এটা কী ধরনের সাংবাদিকতা, এটাও তো একটা প্রশ্ন যায়। যাই হোক, সুতরাং আমি যেটা বলছি যে আমরা মোটেই ভালো নই। আমাদের ছেলে মেয়েরা বাঙালি হওয়ার অপরাধে এখানে চাকরি তো পাচ্ছেই না, উপরন্তু
এইখানে যে ছোটোখাটো যা চাকরি হচ্ছে সেইখানে ব্রহ্মপুত্র উপত্যকা এনে থেকে লোক এনে সেটা এখানে করে দিচ্ছে। দেখো, দেশ ভাগ হওয়ার পরে আমরা 75 এবং 76 বছর হলো, 15 আগস্টে আমরা পেরিয়ে গেছি। আমি জন্ম থেকে বড় হয়েছি শিলচরে। গত 2 বছর বা 3 বছর ম্যাক্সিমাম আগেও এরকম কোনো ব্যাপার ছিল না। কারণ মোটামুটি গ্রেড 3 গ্রেড 4 যারা চাকরি করত বা অন্যান্য যারা চাকরি করতেন, চেষ্টা থাকতো এটা যে যেখানকার ছেলেমেয়েরা তারা যে সেখানেই কাজ করে, তাহলে নানা সুবিধে হয়, তার কাজ করতেও ভালো লাগে এবং এতে এফিসিয়েন্সি বাড়ে। কিন্তু এটাকে সম্পূর্ণ হাওয়ায় উড়িয়ে দিয়ে আজকের যে শাসকরা তারা কি করছে, তারা এই জিনিসটা করছে। শুধু তাই না, এটা করে আরেকটা জিনিস হচ্ছে, চাকরি পাচ্ছে না, এটা এক ধরনের প্রশ্ন, এক ধরনের উত্তর তারা আছে। কিন্তু এরা তো চাকরি করবে হাওয়ায় বসে না। তাই আজকে অসমীয়া ভাষী যারা লোকজন তাদের এনে আমাদের এই বরাক উপত্যকায়, বিশেষ করে শিলচর শহর, যেটা হচ্ছে গিয়ে এখানে সব সংগ্রামের পীঠস্থান, সেটার চরিত্র নষ্ট করে ফেলছে। ইংরেজি ব্যবহার করবো, কারণ বাংলা ব্যবহার করলে কর্মঠ হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ডেমোগ্রাফিক অ্যাটাক, অর্থাৎ আমাদের জনবিন্যাসের মধ্যে একটা সম্পূর্ণ আক্রমণ নিয়ে এসছে। কারণ এইখানে বাঙালিরা সবসময়, আমরা বাঙালি এবং বাঙালি হিসেবে আমরা আমাদের অধিকার দাবি করি, এগুলো তো তাদের পক্ষে সমস্যার কারণ, বিরক্তিরও কারণ। সেই জন্য এই বিরক্তি থেকে বাঁচার জন্যে এটা একদিনে হবে না, কিন্তু গত কয়েক বছরে তারা এইখানে আসছে, এইখানে বাড়ি করছে, বাড়ি করতেই পারে, এটা তো একই ভারতবর্ষ। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে অত সরলীকৃতভাবে দেখা যায় না। তুমি কি বরাক উপত্যকা থেকে গিয়ে আসামের কোথাও গিয়ে নিশ্চিন্ত মনে বসবাস করতে পারো? তুমি যদি অসমীয়া বনে যাও। তুমি যদি অসমীয়াকরণের এটা মেনে না, তাহলে সব ঠিক আছে। যেমন আজকের ভারতবর্ষ, এটা অন্য কথা, আমার কথার সঙ্গে এটা হয়তো সম্পর্ক নেই, আবার ভেতরে ভেতরে আছে। যে আজকের যে ভারতবর্ষটা আমরা দেখছি, সেটা কি সত্যিই ভারত? এটা তো হিন্দুস্তানি ভূত ভারত। কথা মতো লাগলো। আমি এই জন্যে বলি, বহু জায়গাতে লিখি, প্রকাশ্যেও বলি, হিন্দুস্তান নীতি এটা একটা ফেসিবাদী নীতি, এটা চণ্ডনীতি, এটা হচ্ছে গিয়ে হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কর নীতি। যারা কারোর গণতান্ত্রিক অধিকারকে যারা মেনে নেয় না, তাদের নীতি। সেই নীতিটা এইখানে আসামেও চলছে। কিন্তু আসামের কথা বলার জন্যে, যেহেতু তোমরা সবাই দুজন অন্তত কলকাতা থেকে এসছো, কলকাতার পত্রিকা আমাদের কোনো গুরুত্ব দেয় না। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে হয়তো একটু একটু বেরোতো, এখন কিছুই বেরোয় না। সেইখানে পশ্চিমবাংলার যে উদল শব্দটা আমি ব্যবহার করলাম রাজনৈতিক নিয়ে, সেটা নিয়ে তারা যত ব্যস্ত থাকে। তাদের একটা সময় ছিল, এই যুগান্তর, আনন্দবাজারের কথা বলবো না আমি ততটা, যুগান্তর পত্রিকা যখন ছিল, আমাদের ছেলেবেলার কথা, আমাদের ভাষা আন্দোলনের কথা, সেই সময় যুগান্তরের জন্য আমরা বসে থাকতাম। কারণ তাদের মনে এটা ছিল যে আমি বাঙালি, যে বাঙালি যদি কোথাও নির্যাতিত হয় সেটা বলার অধিকার আমার আছে, এবং অধিকার শুধু না, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আমাদের বাঙালি জাতির মাতব্বরেরা, এই শব্দটাই ব্যবহার করলাম, সম্পূর্ণ বিস্তৃত হয়েছে এবং তারা দিনে দিনে যে অধঃপথে গেছেন, এটা দেখে বাঙালি হিসেবে, এবং সারা জীবন বাঙালির সাহিত্য, বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার সমাজ নিয়ে যেহেতু কাটিয়ে দিলাম, এটাকে আমি ধিক্কার দিতে ইচ্ছে করি। হ্যাঁ, ধিক্কার। কারণ বাঙালি যদি বাঙালিকে না দেখে তাহলে হবে না। আমরা বড় বড় কথা বলি, এবং যদি কেউ বাঙালি হয়ে কথা বলে, এমন কিছু কিছু রাজনৈতিক দলও আছেন, তারা এটাকে প্রাদেশিকতা বলে নিন্দা করে। তারা বাংলার রেনেসাঁস, এই ঐতিহাসিক সত্যকে তারা এড়িয়ে গিয়ে ভারতীয় রেনেসাঁস বলেন। কোন ভারতীয় রেনেসাঁস? তাহলে সেই ভারতীয় রেনেসাঁস যদি হতো, তাহলে কি একটা দলিত মেয়েকে ধর্ষণ করে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো? এবং পুলিশ দিয়ে, যেহেতু এখন একটা বিশেষ রাজনৈতিক দল সম্পত্র আছে, যাদের কাছে মেয়েদের দাম কানাকড়িও না, তারা এই সমস্ত করে। এটা কি সভ্য দেশ নাকি আরণ্যক ভূমি? এটা অনেক কথা চলে আসে। আমরা বাঙালি বাস করছি এইরকম একটা জায়গায়, এবং এটা সর্বনাশ হয়েছে আমাদের তথাকথিত দেশভাগের সময়ে। যে দেশভাগ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটা মিথ্যা দ্বিজাতি তত্ত্বের উপর ভর করে, হিন্দু মুসলমানে ভাগ করে, এবং সেই যে বিষক্রিয়া আমাদের ঢুকিয়ে দিয়েছিল, আজও আমরা সেটা
আমরাই মান্যতা দিচ্ছি। আমরা যদি মান্যতা না দিতাম, আমরা যদি রুখে দাঁড়াতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হয় না। সে আসামেই বলো, পশ্চিমবঙ্গের কথা যদি বলো, তাহলে পশ্চিমবঙ্গেও কি খুব ভালো আছে? সে অন্য প্রসঙ্গ, বলতে গেলে মহাভারত থাক। তপদের বলছিলাম, এই যে আপনি আসাম ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, সাহিত্য নিয়ে গবেষণা করেন, দেখলাম অনেক ক্যাসেট, সেখানে আব্বাস উদ্দিনের ক্যাসেট দেখলাম, আর সৈয়দ মুস্তফা আলীর স্মারক সম্মান পেয়েছেন দেখলাম। হ্যাঁ, এখানে তারপরে আমাকে দিয়েছে একাধিক বই, বইয়ের লাইব্রেরির একটা বড় লাইব্রেরিতে এসে যেন বসেছি, বাড়িতে একটা লাইব্রেরি রয়েছে। এই যে আপনি যে বলিষ্ঠ বক্তব্যগুলো দিচ্ছেন, বলিষ্ঠ লেখনীগুলো দিচ্ছেন, এনআরসি যখন হলো তখন আপনি গর্জে উঠলেন, আসামে আন্দোলন করলেন, কলকাতায় গেলেন, বাংলা জুড়ে আন্দোলন করলেন। আপনি হয়তো চেয়েছিলেন যে আমি বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাকে হাত সানিয়ে দিয়ে বলবে তোমাদের পাশে থাকবে। হয়তো সে আশাটা জল ঢেলে দিয়েছে, হয়তো পারেননি আপনি। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, মামলা, তারপরে হুমকি কেমন আসছে? এমনিতে প্রত্যক্ষভাবে কিন্তু হুমকি আসছে না, কিন্তু তোমার চারদিকে এমন একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা এবং নির্ভর করছে, দেখো তুমি বিষয়টাকে কীভাবে দেখছো। তুমি যদি মনে করো যে এই যে আমার ছাত্র এই সাধন প্রকাশ, তো আমি তোমার সামনে আছে বলে বলছি, বা অন্য কেউ, ঠিক তার উপর যদি কোনো আক্রমণ হয়, সেটা আমার উপর আক্রমণ নয়। আমি মুখে বলবো যে আমি বাঙালি জাতির সাজাত্যতে বিশ্বাস করি, ঐক্যে সংহতিতে বিশ্বাস করি। আর আর আমারই এক ভাই বা বোন যদি কোথাও অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, আক্রান্ত হয়, তাকে যদি আতঙ্ক দেখানো হয়, ভয় দেখানো হয়, আর আমার মনে কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে আমি কিসের মানে ওই পরোক্ষভাবে তো আক্রান্ত। আর প্রত্যক্ষভাবে তোমরা জানোই সেটা, ওই আজকাল পত্রিকায় আমি একটা উত্তর সম্পাদকীয় লিখেছিলাম, তো সেটার জন্যে ওই বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো আমাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছিল নানা রকম। সে বলে লাভ নেই। মামলা কত আছে আপনার বিরুদ্ধে? মামলা ওই একটাই, আরও লাগে নাকি? ওই একটাই যথেষ্ট। তার মানে তপদের বাবু আর একটা বিষয় আমি জানতে চাইছিলাম যে কলকাতার কাছ থেকে, পশ্চিমবাংলার কাছ থেকে, মানে আপনারা কি চাইছেন, আশা করছেন কি? আমরা বিশেষত যেটা আপনাকে আর একটা কথা বলি যে অসমীয়া এবং বাঙালি এই দ্বন্দ্বটার অবসান হবে কেন? এই উত্তর আমি জানি না ভাই। এই উত্তর কোনোদিনই অবসান হবে না যদি আমরা নিজেদের একটা ক্ষুদ্র পরিচয়ের মধ্যে আবদ্ধ রাখি। কথাটা বাঙালির ক্ষেত্রেও সত্যি, অসমীয়ার ক্ষেত্রেও সত্যি। কিন্তু কিন্তু এটা বলার পরে আমি এই কথা বলবো যে আমি বাঙালি শুধুমাত্র এই কারণে তুমি আমার বাঙালিত্ব গ্রাস করে নেবে আর আমি মেনে নেব, বা আমি কেন, আমার মতো যারা আছেন, যারা মননে স্বরাজে বিশ্বাস করেন, তারা এটা মেনে নেবেন। এটা তো একটু বেশি আবদার হয়ে যাচ্ছে না? আমি অসমীয়া কেন, যে কোনো ভাষা শিখতে রাজি আছি, যে কোনো সংস্কৃতির প্রতি। আমি যেহেতু একজন ভদ্র মানুষ, আমি যে একজন শিক্ষিত মানুষ, আমি নিজেকে সভ্য মানুষও মনে করি, নিশ্চয়ই আমি করি। আমি অসমীয়া ছোটো গল্প পড়তে ভালোবাসি, কয়েকজন অসমীয়া কবিকে আমি পছন্দ করি, কিন্তু এইসব ব্যক্তিগত কথা বলে তো লাভ নেই। যখন এটা আমি ব্যক্তিগতভাবে আমি পাঠক হিসেবে আমি কার লেখা পড়ছি কি পড়ছি না, কার লেখা আমার ভালো লাগে না লাগে, এটা ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু আমি যেটা কথা বলছি এটা সামাজিক এবং এটা ঐতিহাসিক প্রশ্ন। এই দুটোকে গুলিয়ে ফেললে তো চলবে না। যে আমি আমার যে জাতিসত্তা নিয়ে বেঁচে থাকতে চাই, তুমি জাতিসত্তা অস্বীকার করবে, নানা রকমভাবে তুমি আক্রমণ করবে এবং বলবে নানা রকমভাবে চক্রান্ত করে। সেই চক্রান্তে হয়তো আমাদের মধ্যে কেউ কেউ সায় দেবেন যে যেহেতু তুমি ধরো এই অঞ্চলে তো কেউ পশ্চিমবঙ্গের যে শিষ্টচরিততে কথা বলে না, সিলেটিতে কথা বলে, কেউ কেউ ঢাকার ডায়ালেক্টে কথা বলে, কেউ কেউ হয়তো ময়মনসিংহের ডায়ালেক্টে কথা বলে। কিন্তু যেহেতু তুমি ডায়ালেক্টে কথা বলছো, অথবা তুমি বাঙালি নও, এরকম মহামূর্খের মতো যদি কেউ বলে, মুখ শয়তানি কুচক্রি যদি করে, তুমি মেনে নেবে? বাঙালিকে তুমি একটু আগে বলছিলে না আমাকে প্রশ্ন করার সময়, যে নানা রকমভাবে আমাদের বিভাজিত করা হচ্ছে, আমাদের হিন্দু মুসলমানের বিভাজিত করা হচ্ছে, এবং এরপরে এই বিভাজনের কি শেষ আছে? বিভাজনের তো আরম্ভ আছে। তারপরে বলবে যে তুমি বাবু কাছাড় জেলার, তুমি করিমগঞ্জ জেলার, তুমি হাইলাকান্দি জেলার, কিংবা তুমি পশ্চিমবাংলার অমুক জেলার, পশ্চিমবাংলার তমুক জেলার, কি বাংলাদেশের অমুক জেলার, কি বাংলাদেশের তমুক জেলার, অতএব তুমি আলাদা। এটা বড় ভয়ঙ্কর কথা।
তুমি কি তামিল ভাষী যারা, তেলেগু ভাষী যারা, মালয়ালি ভাষী যারা, তাদের সঙ্গে এরকম কথা বলো? আর আমি জেনে শুনে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি একজন সাহিত্যের অধ্যাপক, যে হিন্দি ভাষার নাম করে যে আগ্রাসনরা চালিয়েছে মৈথিলির উপরে, অর্থাৎ দারভাঙ্গা অঞ্চলে যে কথাগুলো বলা হয়, বা আমাদের নীতিশ কুমার যে ভাষায় কথা বলেন, এটা হিন্দিতে কথা বলেন বটে, কিন্তু ভোজপুরিটাই হচ্ছে আসলে একটা মৈথিলিরই একটা পরবর্তী ধাপ। এবং শুধু তাই না, এরকম এই একাডেমিক আলোচনা তোমাদের ভালো লাগবে না, যেখানে যত এরকম ডায়ালেক্ট আছে সব কিছুকে হিন্দি গ্রাস করেছে, এটা আমরা কিচ্ছু খবর রাখি না। এবং তুমি গ্রাস করেছো বলে তুমি বাঙালিকে নস্যাৎ করবে, যেহেতু তুমি বাঙালির উপর খাপ্পা। এই কারণেই তো আমাদের বাংলাকে বিভাজন করার পেছনে যে এটা বিরাট ইতিহাস আছে, ইতিহাস বাঙালিরা জানে না, সেটাই তো দুঃখের। এবং জানার কথা বললে রেগে যায় এবং বা এক ধরনের অনীহা দেখায়। তোমাদের বাবু, একেবারে আলোচনা শেষের দিকে যাব, তবে আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে বাঙালি সে তো বাঙালি, কিন্তু বাঙালির আবার হিন্দু, বাঙালির আবার মুসলমান, বাঙালির আবার খ্রিস্টান, বাঙালির আবার দলিত, বাঙালির আবার আদিবাসী, এসব জাতি উপজাতি ধর্মীয় বিভিন্ন কিছু আছে। পশ্চিমবঙ্গে যাকে নিয়ে আপনার অনেক আশা এবং যেখানকার পত্রিকার প্রতি আপনার অনেক আশা, সে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক, সেখানে তো কোনোদিন বাঙালি সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। সেখানে যেটা আলোচনা হয়, এ পার্টি সে পার্টি, এই ধর্ম সে ধর্ম, এবং ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতার একটা মেরুকরণের একটা রাজনীতি, এবং প্রতিটা ক্ষেত্রে কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলিম, কে কত বড় হিন্দু প্রেমী, কে কত বড় মুসলিম প্রেমী, এই জায়গাটায় চলতেছে। এটা তো বাস্তব। হ্যাঁ, বাস্তব হতে পারে, এটা আমি শুরুতেই বলেছি, এবং এই কথাটা এত এলোমেলোভাবে উত্তর দেওয়া যায় না। কতগুলো কথা যেমন আছে যে তোমার বেসিক কথাগুলো, ফান্ডামেন্টাল কথাগুলো, মৌলিক শব্দগুলো বারবার পুনরুচ্চারণ করতে হবে, যে বাঙালির কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান হয় না, বাঙালির কোনো বর্ণ হিন্দু নমশূদ্র দলিত ইত্যাদি হয় না। এগুলো আছে, এগুলো রাজনৈতিক কনসেপ্ট। সামাজিকভাবে এটার বিরুদ্ধে তুমি লড়াই করতেই পারো, করা উচিত। কিন্তু তুমি যদি নিজের বাঙালি সত্তাকে না বুঝো, নিজের বাঙালি সত্তাকে না জানো, তাহলে এইরকম অনেক এলোমেলো কথা তোমার আসবে, এবং তুমি যেদিকে তাকানোর কথা নয় সেদিকেই তাকাবে, যেদিকে তাকানোর সেদিকে একদমই তাকাবে না। পশ্চিমবঙ্গের কথা বলছো, নিশ্চয়ই সেটা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। দেখো, এটা বলতে গেলে অনেক কথা। দেখো, যারা পণ্ডিত মানুষ আছেন অনেকে, তারা সংক্ষেপে বলছে, অতিশয় সংক্ষেপে, সমাজকে দুটো ভাগে ভাগ করা যায়। সমাজের মানুষকে একটা পৌর সমাজ, সিভিল সোসাইটি, আর একটা পলিটিক্যাল সোসাইটি বা একটা রাজনৈতিক সমাজ, একটা আরেকটার উপর দারুণভাবে নির্ভরশীল। আনফর্চুনেটলি এটাকে আমি কিন্তু ব্যাখ্যা করলাম না, করতে গেলে একটা বিশাল প্রবন্ধ হয়ে যাবে বা অনেক বড় বক্তৃতা হয়ে যাবে। সেটা হচ্ছে তার দুর্ভাগ্যের কথা যে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, তুমি পশ্চিমবাংলার কথা যে বিশেষ করে বলছো, সেটা রাজনৈতিক সমাজের দ্বারা এমনভাবে আগ্রাসনের মধ্যে পড়েছে, তার পৌর সমাজ বলে কিছু নেই। অথচ পৌর সমাজই সবসময়কে নেতৃত্ব দেয়। কখনো ভেবে দেখেছ এই কথাটা, যে আজকে পৌর সমাজটা নিশ্চিহ্ন হয়ে গেছে বলেই পৌর সমাজ থেকে সমাজের অভিভাবকরা বেরিয়ে আসছে না। তাই রাজনৈতিক সমাজ যাদের হাতে, সব পরে দালাল, শয়তান, কুচক্রী, চোর, ডাকাত, শব্দগুলো আমি খুব বাজেভাবে বলছি আমি জানি, কিন্তু এদের হাতে, বা চোর ডাকাতের মাসতুতো ভাই বলতে পারো, তাদের হাতে। এবং ফলে যে পৌর সমাজ তাদের পথ দেখাতে পারত, তাদের নিয়ন্ত্রণ করতে পারত, সেই পৌর সমাজের অস্তিত্বহীনতায় রাজনৈতিক সমাজের গ্রাসে পড়ে গেছে। ওই যে রাহু আর কেতু কিন্তু নেই, সত্যি নয়, হিন্দুরা বিশ্বাস করে, কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়, ওই রকমভাবে রাহু, কেতু এবং আরও কত কিছু আমাদের বাঙালির পৌর সমাজকে গ্রাস করে ফেলেছে। তা না বলে একটা সময়ে ওই যে এখনকার সময় আর তখনকার সময় বলে তুমি বললে, এইসব বললে কাজ হবে না, এগুলো ছেঁচ কথা। একটা সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, একটা সময় ছিলেন তার দাদা শরৎচন্দ্র বসু, ছিলেন শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের আগে ছিলেন মৌলানা ভাসানী, এবং প্রায় তাদের কন্টেম্পোরারি একটু বয়সে বড়, যার নাম কোনো বাঙালি জানে না। কোনো বাঙালি জানে না, তার কথা তো কিন্তু আমি আজকাল তার কথা খুব বলি। তিনি হচ্ছেন
শাশ্বত বঙ্গের লেখক, যার কথা কেউ পুরুষে শুনেছে, যিনি রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিলেন, অদূত, কি নাম শুনেছ? আব্দুল অদূত, কাজী আব্দুল অদূত। তার কথা কয় বাঙালি জানে, কয় বাঙালি জানে। এবং তিনি, এবং শুধু নাম জানাটাই তো যথেষ্ট না, তিনি কি লিখেছেন তা পড়বে না? শাশ্বত বঙ্গ পড়বে না তুমি? তার যে বই না পড়লে বাঙালি হওয়া যায় না। তাহলে দোষটা তো আমাদের। অথচ এরাই ছিলেন, পৌর সমাজের কথা বলছিলাম, এরা পৌর সমাজের নেতৃস্থানীয় ছিলেন, এরা পথ দেখাতেন। পথ প্রদর্শক না থাকায় আজকে তোমার পথটাই নেই। যে তোমাদের মনে যদি প্রশ্ন জাগে যে কেন পশ্চিমবাংলার এই দশা, হবেই তো, তোমাকে তো গ্রাস করে ফেলেছে তোমার রাজনৈতিক সমাজ। যে রাজনৈতিক সমাজে কোনো লজ্জা নেই, কোনো হায়া নেই, সব গাহায়ার দল। সে যে, আমি কোনো আলাদাভাবে কোনো পার্টিকে আমি চিহ্নিত করছি না, আমি একদম সামগ্রিকভাবে রাজনৈতিক সমাজের কথা বলছি। আজকে বাঙালির সর্বনাশের কারণ এরা। এদের হাত থেকে যদি আমাদের পৌর সমাজকে আমরা নতুন করে পুনরুদ্ধার করতে না পারি, তাহলে বাঙালির সারস্বত সমাজ, বৌদ্ধিক সমাজও কিন্তু ডুবতে বসেছে, এবং এটাকে আমরা কেউ বাঁচাতে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, এনআরসি বিরোধী আন্দোলনের মুখ, সিএ বিরোধী আন্দোলনের মুখ এবং বাঙালি আন্দোলনের নেতা, লেখক, সাহিত্যিক তপোধীর ভট্টাচার্যের সঙ্গে। আমরা চাইব বাঙালি, অবাঙালি, অসমিয়া, অসমিয়া, হিন্দি সহ যত ভাষাভাষী মানুষ আছে, সকলে এক হয়ে মানবীয় ঐতিহ্যে উজ্জীবিত হবে। আমরা চাইব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এই পরিচয়ের বাইরেও মানবীয় পরিচয়ে সে নিজেকে পরিচয় দেবে। সকলে মিলেমিশে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে। বাঙালিকে যেন আর কাঁদতে না হয়, বা অসমিয়ারও যেন না মনে করে যে তারা বঞ্চিত। আশা করব আগামী দিন সুন্দর হবে, উজ্জ্বল হবে এবং ভালো হবে। আমি একটা কথা আমি বলছি, যদিও বলার কথা না, বলতে বাধ্য হচ্ছি। আমার মতে বহু জায়গায় লিখেছি, বলেছি, এখন না বললে অন্যায় হবে, যে ভালো বাঙালি হতে পারেনি সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ওই একটি কথা আমি বলতে বাধ্য হব। পুরো আলোচনা আপনারা তপোধীর ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। আশা করি সমৃদ্ধ হয়েছে। পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। আজকে